আসসালামু আলাইকুম। এখন দেখবেন সংবাদ শিরোনাম। আজও নেওয়া হলো মাধ্যমিকে শিক্ষকদের আন্দোলনে স্থগিত হওয়া বার্ষিক পরীক্ষার একটি রুটিনের হুটহাট পরিবর্তনে বিপাকে শিক্ষার্থীরা। জামায়াত ইসলামী সহ সিলেটে সমমনা ৮ দলের বিভাগীয় সমাবেশ। জাতীয় নির্বাচনের আগে গণভোট সহ ৫ দফা দাবি আদায় লক্ষ্য। ৪ বছরেও শেষ হয়নি নাটোরের ২ শিক্ষা প্রতিষ্ঠানের ভবন নির্মাণ। ৯০ ভাগ টাকা তুলে নিয়েছে ঠিকাদার। ঘটনা জানাজানির নির্দেশনা অমান্য করে লক্ষ্মীপুরে নির্ধারিত স্ট্যান্ড ছাড়া যত্রতত্র চলছে পৌর টোল আদায়। অতিষ্ঠ পরিবহন মালিক ও শ্রমিকরা। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম, এখন দেখবেন বিস্তারিত। বিভিন্ন স্থানে মাধ্যমিক শিক্ষকদের আন্দোলনের কারণে স্থগিত হওয়া বার্ষিক পরীক্ষার একটি আজ নেওয়া হয়েছে। একাডেমিক ক্ষতি পুষিয়ে নিতেই কর্তৃপক্ষের এই আয়োজন। শিক্ষা কর্মকর্তারা জানিয়েছেন, পরীক্ষার্থীদের সুবিধা এবং সময়সূচি স্বাভাবিক রাখতেই ছুটির দিনে পরীক্ষার সিদ্ধান্ত নেওয়া হয়। যদিও শিক্ষার্থীরা বলছে, এভাবে হঠাৎ রুটিন পরিবর্তনের কারণে তারা ঠিকমতো প্রস্তুতি নিতে পারেনি। সাপ্তাহিক ছুটির দিনে সকালে পরীক্ষার হলে প্রশ্নপত্রের উত্তর খোঁজায় মগ্ন ছাত্রছাত্রীরা। শিক্ষকদের আন্দোলনের কারণে মাধ্যমিকের স্থগিত হওয়া বার্ষিক পরীক্ষার একটি আজ দেশের বিভিন্ন স্থানে নেওয়া হয়। রাজশাহী, খুলনা, সিলেট, জামালপুর সহ বিভিন্ন জেলায় সকাল 10টা থেকে শুরু হয় আজকের পরীক্ষা। তবে শিক্ষার্থীরা জানান, হুটহাট রুটিন পরিবর্তনের কারণে পর্যাপ্ত প্রস্তুতি ছিল না তাদের। আমাদের প্রিপারেশনটা একটু নষ্ট হয়ে গেছে। আমরা সেজন্যই আজকে একটু বাধ্যতামূলকভাবে শিক্ষকদের সম্মান জানিয়ে আমরা এখানে পরীক্ষাটা দিচ্ছি। রুটিনটা ঠিক ছিল, পরে আবার এই যে দাবি করলো না, এটাতে একটু সমস্যা ছিল। পড়তে অনেক ঝামেলা হয়েছে, যদি আমাদের একটা চ্যাপ্টার কমপ্লিট হয়নি, তারপরও আলহামদুলিল্লাহ ভালো হয়েছে পরীক্ষা। ছুটির দিনে পরীক্ষা আয়োজনের বিষয়ে ক্ষুব্ধ অভিভাবকরাও জানান, বার্ষিক পরীক্ষার মধ্যে শিক্ষকদের এমন আন্দোলন অযৌক্তিক। পরীক্ষা না হলে মন মানসিকতা ভেঙে যায়, তারপরে অন্যভাবে সেটা পড়ার আগ্রহ হয় না। পরীক্ষার সময় এ ধরনের আন্দোলন না করাই ভালো ছিল। তারা পরীক্ষার আগে করতো আন্দোলন ছিল, অথবা পরে করতো। বাচ্চাদের 2টি পরীক্ষা স্থগিত হয়ে যাওয়ার কারণে আমরা বেশ উদ্বিগ্ন ছিলাম। তবে শিক্ষকদের দাবি, যৌক্তিক কারণেই আন্দোলনে ছিলেন তারা। ছাত্রছাত্রীদের একাডেমিক ক্ষতি পুষিয়ে নিতে বিশেষ ব্যবস্থায় পরীক্ষার আয়োজন করা হয়েছে বলে জানায় কর্তৃপক্ষ। অযৌক্তিক চিন্তা ভাবনা করে তো কেউ আন্দোলনে যায়নি, তাই না? আর এখন পরীক্ষা নেওয়া হচ্ছে, শিক্ষার্থী তো আমাদের, তাদের কোনো সমস্যা হোক এটা তো আমরা কখনোই চাইবো না। সরকার মহোদয় অতি শীঘ্রই এই দাবিগুলো পূরণ করবেন। সাময়িক অসুবিধার জন্য আমরা শিক্ষার্থীদের 1 এবং 2 তারিখে পরীক্ষা নিতে পারছিলাম না, এবং শিক্ষার্থীরা আনন্দঘন পরিবেশে পরীক্ষায় অংশগ্রহণ করছে। এয়ার অ্যাম্বুলেন্স প্রস্তুত থাকলেও খালেদা জিয়ার শারীরিক অবস্থা বিবেচনা করে বিদেশে নিতে দেরি হচ্ছে বলে জানিয়েছেন ব্রিফিংয়ে ডাক্তার AZM জাহিদ হোসেন। বিকেলে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সামনে এক ব্রিফিংয়ে তিনি বলেছেন, খালেদা জিয়ার সার্বক্ষণিক তদারকি করছেন মেডিকেল বোর্ডের সদস্যরা। আরো বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেক গুজব ছড়াচ্ছে, সেগুলোতে কান না দেওয়ার আহ্বান তার। 13 দিন ধরে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন খালেদা জিয়া। পাকস্থলীর জটিলতার কারণে গতকাল বিএনপি চেয়ারপারসনের এন্ডোস্কোপি করা হয়। শুরুতে কিছুটা রক্তক্ষরণ হলেও পরে তা নিয়ন্ত্রণে আসে। দেশি বিদেশি চিকিৎসকদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ড তার শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করছেন। এদিকে শাশুড়ি খালেদা জিয়াকে নিতে দেশে এসেছেন তারেক রহমানের স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান। শুক্রবার 2 দফায় খালেদা জিয়াকে দেখতে হাসপাতালে যান তিনি, কথা বলেন চিকিৎসকদের সাথে। আসন্ন নির্বাচনটি আদর্শ নির্বাচন হতে হবে, যা নিয়ে কারো কোনো অভিযোগ থাকবে না। এক্ষেত্রে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার বিষয়টি খুব গুরুত্বপূর্ণ বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। সকালে রংপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা ও পুলিশ প্রশাসনের সাথে মতবিনিময় সভা শেষে এসব কথা বলেন তিনি। তৌহিদ হোসেন বলেন, নির্বাচনে হেরে যাওয়ার সম্ভাবনা থাকলে ভোট কেন্দ্রে অনেক গন্ডগোল করার চেষ্টা করতে পারে, আর সেজন্য আইন শৃঙ্খলা বাহিনীকে প্রস্তুত থাকতে হবে। মতবিনিময় সভায় জেলা প্রশাসক, পুলিশ সুপার সহ অন্যান্য কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। এটা একটা আদর্শ নির্বাচন হতে হবে, যেটা থেকে কারো কোনো কমপ্লেন থাকবে না, এবং সেক্ষেত্রে আইন শৃঙ্খলাটা খুব গুরুত্বপূর্ণ। কারণ যেই ক্যান্ডিডেটের হারার সম্ভাবনা, তিনি কিন্তু সবসময় গণ্ডগোল সৃষ্টি করার চেষ্টা করতে পারেন, এটা মনে রাখতে হবে। সেটা মনে রেখেই আমি আশা করি যে যথেষ্ট ব্যবস্থা নেওয়া হবে। রাজধানীর আগারগাঁয়ে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে একই পরিবারের 7 জন সহ মোট 8 জন দগ্ধ হয়েছেন।
একই দিনে নারায়ণগঞ্জের সোনারগাঁ এলাকায় একটি বাসায় গ্যাসের চুলা থেকে বিস্ফোরণে একই পরিবারের 4 জন দগ্ধ হয়েছেন। আহতদের জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট এবং ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। এর মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। শনিবার ভোর 4:30টার দিকে আগারগাঁও সরকারি স্টাফ কোয়ার্টারের টিন শেড বাসায় ঘুমিয়েছিলেন মোহাম্মদ আব্দুল জলিল মিয়ার পরিবার। সকালে তার স্ত্রী আনেজা বেগম রান্নাঘরে আগুন জ্বালাতে গেলে বিকট শব্দে ঘটে বিস্ফোরণ। এতে তিনি সহ আহত হয়েছেন ছেলে সাকিব, আসিফের অন্তঃসত্ত্বা স্ত্রী মনিরা এবং তাদের নাতনি ইভা ও ঈশা। দগ্ধ হয়েছেন কলোনিতে বাস করা আরও একজন। লাস্টে সব আগুন ধরে গেছে, তখন আমরা ঘুম থেকে উঠে পড়ছি, উঠে দেখেই পুরো ঘর একদম আগুন হয়ে গেছে। প্রতিবেশীরা আহতদের উদ্ধার করে প্রথমে জাতীয় বার্ন ইনস্টিটিউটে নিয়ে আসেন। সেখানে স্থান সংকুলন না হওয়ায় একজন ছাড়া বাকিদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে পাঠানো হয়। পাক করতে যাওয়ার পরে ওই ম্যাচ মারার সাথে সাথে এটা ফায়ার করে এবং ঘর সব উড়ে নিয়ে যায়। অবস্থা খারাপ। আগুনে দগ্ধ জলিল মিয়ার ছেলে আসিফ জানিয়েছেন, দীর্ঘদিন ধরেই তাদের টিনশেড বাসায় গ্যাস লিকেজ হচ্ছিল। এ নিয়ে বাসার মালিককে জানানো হলেও কোনো ব্যবস্থা নেননি তিনি। তারা ওনারা অনেকবার বলছে গ্যাস আসছে না, গ্যাসের সমস্যা। উনি বলে যে আমার বাসা এরকম কয়া কি গ্যাসের সমস্যা। হ্যাঁ, তো উনি যদি এসে দেখতো যে কি সমস্যা ঠিক করতো, তাহলে কিন্তু আজকে এই দুর্ঘটনা ঘটতো না। নারায়ণগঞ্জের সোনারগাঁও এলাকায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে একই পরিবারের 4 জন দগ্ধ হয়েছেন। ভোরে তাদেরও জাতীয় বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়। চিকিৎসক জানান, নারায়ণগঞ্জের ঘটনায় সবার অবস্থাই গুরুতর, যার মধ্যে আলাউদ্দিন নামে একজনের অবস্থা আশঙ্কাজনক। এছাড়া আগারগাঁওর ঘটনায় আহত একজনের অবস্থাও গুরুতর। বাবা যে আছেন আলাউদ্দিন সাহেব, ওনার শ্বাসনালী আসলে পুড়ে গেছেন এবং ওনাকে আমরা শ্বাসনালী পুড়ে গেছেন সেই অবস্থায় আমরা সেইভাবেই ট্রিটমেন্ট করছি এবং অন্য বাকি যে 3 জন আছে ওনাদেরকে আমরা সাসপেক্টেড ধরে আমরা চিকিৎসা করছি। সাম্প্রতিক সময়ে চুলা জ্বালাতে গিয়ে বা সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় হতাহতের অনেকেই চিকিৎসা নিতে হাসপাতালে আসছেন বলে জানিয়েছেন এই চিকিৎসক। নাটোরে 2টি শিক্ষা প্রতিষ্ঠানের ভবন নির্মাণ কাজ পুরোপুরি শেষ না হতে ঠিকাদারদের 90% টাকা প্রদান করেছে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর। অভিযোগ উঠেছে, অধিদপ্তর কর্মকর্তাদের যোগসাজশে কাজ অসমাপ্ত থাকার পরও 1,41,65,000 টাকা পরিশোধ করা হয়েছে। এ ঘটনা জানাজানি হওয়ায় সেই কাজ তড়িঘড়ি করে শেষ করতে গিয়ে নিম্নমানের কাজ করার অভিযোগ উঠেছে ঠিকাদারদের বিরুদ্ধে। নাটোরের লালপুর উপজেলার বিলমারিয়া দাখিল মাদ্রাসা ভবন নির্মাণের জন্য 2021 সালের জুন মাসে বরাদ্দ হয় 76,50,000 টাকা। 2 বছরের মধ্যে 70 লাখ টাকা তুলে নেয় ঠিকাদারি প্রতিষ্ঠান, অথচ টাকা তুলে কাজ বন্ধ করে দেয় তারা। 1 বছরের মধ্যে ভবন হস্তান্তরের কথা থাকলেও 4.5 বছরে শেষ হয়নি নির্মাণ কাজ, ফলে প্রতিষ্ঠানটিতে পাঠদান কার্যক্রমও শুরু হয়নি। ছাদ প্লাস্টার এগুলা করে কাজটা বন্ধ হয়ে যায়।